বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এসএসসি 26 রসায়ন তৃতীয় অধ্যায় শুরু করব। গত ক্লাসে আমরা 10 পর্যন্ত পড়ছিলাম এমসিকিউ। আজকে আমরা শুরু করব 11 থেকে শুরু করব। তো এখানে অ্যান্টিমনির মৌলের প্রতীক কোনটা এটা আসছে। তো এইখানে আমরা যে বইটা আছে সেই বইয়ের মধ্যে কতগুলো ল্যাটিন নাম আছে সেই ল্যাটিন নামগুলো একটু মুখস্থ করে ফেলবো। ল্যাটিন নামগুলো থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। যেমন অ্যান্টিমনি, এটার ল্যাটিন নামটা হচ্ছে, আমি কয়েকটা লিখে দিই। যেমন দেখে দেখে আমরা বেশ কয়েকটা কিন্তু আসবে, 11, 12, 13, প্রায় কয়েকটা ল্যাটিন নাম থেকে কোয়েশ্চেন করা হয়েছে। আর এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বোর্ডে করা হয়েছে, তাই না? এখন যেমন আমরা যদি বলি সোডিয়ামের ল্যাটিন নামটা কি? সোডিয়ামের ল্যাটিন নামটা হচ্ছে নেট্রিয়াম কিন্তু। তাহলে সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কি? নেট্রিয়াম। সোডিয়াম আমি একটু লিখতেছি, তোমরাও খাতায় উঠায় ফেলো এই জায়গাটাকে, তাহলে একটু প্র্যাকটিসটা হবে বেশি করে। তো নেট্রিয়াম হচ্ছে সোডিয়ামের ল্যাটিন নাম। ল্যাটিন হচ্ছে একটা ভাষার নাম, যে ভাষায় ওই সোডিয়ামটাকে নামকরণ করছে নেট্রিয়াম। আর নেট্রিয়ামের প্রথম অক্ষরটা এন, পরের অক্ষরটা এ। তো আমরা জানি প্রতীক যখন লিখবো, তো প্রথম অক্ষরটা বড় হরফে লিখবো, পরের অক্ষরটা ছোট হরফে লিখবো। তারপর হচ্ছে কপার। কপারের ল্যাটিন নাম হচ্ছে কাফরাম। কপারের ল্যাটিন নাম হচ্ছে কি? কাফরাম। CUPRUM, কাফরাম। ওকে, তো এটা কি হবে? CU হচ্ছে কপারের ল্যাটিন নাম। পটাশিয়ামটা হচ্ছে কি? পটাশিয়াম। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে খেলিয়াম। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে খেলিয়াম, খেলিয়াম। ওকে, তাহলে এটা হবে কি? কে হবে। সিলভার, আর্জেন্টাম। সিলভারের ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম। এগুলো বইয়ে দেওয়া আছে, তো বেশ কয়েকবার যদি লেখা হয় খাতার মধ্যে, তাহলে জিনিসটা কিন্তু মাথায় উঠে যায়, তাই না? আর জেন ট্রাম, আর্জেন্টাইন। ওকে, এটা হবে কি? এজি হবে। এটা হবে এজি। তারপর যে টিন, টিন হচ্ছে স্ট্যান্ড নাম। টিনের ল্যাটিন নাম হচ্ছে কি? টিনের ল্যাটিন নাম হচ্ছে স্ট্যান্ড নাম, স্টে নাম, স্ট্যান্ড নাম। তারপর নাকি এসএন, এটা হচ্ছে এসএন। এন্টিমনি হচ্ছে, যেটা আমাদের কোশ্চেন করা ছিল, এন্টিমনির ল্যাটিন নাম হচ্ছে স্টিবিয়াম। এন্টিমনির ল্যাটিন নামটা হচ্ছে কি? এন্টিমনির ল্যাটিন নাম হচ্ছে স্টি স্টি স্টিবিয়াম, স্টিবিয়াম। অর্থাৎ তাহলে কি হবে? এসবি, এর প্রতীকটা হবে কি? এসবি। গোল্ডের গোল্ডের ল্যাটিন নাম হচ্ছে ওরাম। গোল্ডের ল্যাটিন নাম হচ্ছে রাম, অরাম। তাহলে এটার প্রতীকটা কি হবে? AU হবে কিন্তু। ওকে, AU। তারপর হচ্ছে লেড, প্লাম্বাম। লেডের প্রতীকটা হচ্ছে কি? মানে ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম, প্রতীক হবে PB, প্লাম প্লাম বাম। ওকে, প্লাম্বাম। তাহলে এটা কি হচ্ছে? PB হচ্ছে। ওকে, PB। টাংস্টেন খুবই ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে কিন্তু এটা আসে। টাংস্টেন, টাংস্টেনের মানে ল্যাটিন নাম হচ্ছে ওয়ালফ্রাম, ওয়াল ওয়ালফ্রাম। আমরা এগুলো কয়েকবার লিখব এবং প্র্যাকটিসে রাখবো, তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে। ভুলে যাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে। এটা হচ্ছে ডব্লিউ, হচ্ছে তার প্রতীক। এরকম ভাবে আমরা কিছু প্রতীকের নাম ল্যাটিন ভাষা শিখে রাখবো। এখন আমাদের যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটা হচ্ছে, এখানে বলছে যে 11 নাম্বারটা বলা হয়েছে, 11 নাম্বারটা বলা হয়েছে অ্যান্টিমনি ল্যাটিন নাম। তাহলে কি আসছে? এখানে স্ট্যান্ড নাম কিন্তু। অ্যান্টিমনি, সরি, স্টেবিয়াম। অ্যান্টিমনি ল্যাটিন নামটা হচ্ছে কি? স্টেবিয়াম, মানে SB হবে, তাই না? আর স্ট্যান্ড নাম হচ্ছে টিনের ল্যাটিন নাম। ওকে, তারপর হচ্ছে টাংস্টেনের মোলের ল্যাটিন নাম কি? দেখো, এটা অনেক অনেক বোর্ডে কিন্তু এই কোশ্চেনটা আসছে। তো স্ট্যান্ড নাম মনে আছে, এটা টিনের ল্যাটিন নাম ছিল স্ট্যান্ড নাম। স্টেবিয়াম ছিল কি? অ্যান্টিমনি। এটা কিন্তু আমরা অনেকবার যখন
সলভ করি তখন কিন্তু আমরা এই ব্যাপারটা কি সলভ করে ফেলবো। দেখবো ওয়ালফ্রাম হচ্ছে এই যে ওয়ালফ্রাম, টাংস্টেনের প্লেটিনাম হচ্ছে ওয়ালফ্রাম। তারপর কোনটা আসছে? এরপর আসছে এরপর আসছে সোডিয়ামের কোন বলে ল্যাটিন নাম, ল্যাটিন ভাষা থেকে গৃহীত হয়েছে সোডিয়াম। আচ্ছা, নাইট্রোজেন, ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে কি নিকেল, এগুলো কিন্তু সবগুলো ইংরেজি নাম। বাট এটা হচ্ছে সোডিয়াম হচ্ছে কি ল্যাটিন নাম, যেটা নেট্রিয়াম যেটাকে আমরা বলি। তো ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটা হবে? নাইট্রোজেন, কোবাল্ট, ক্যালসিয়াম সবগুলো কিন্তু ইংলিশ নাম, সবগুলো হচ্ছে ইংলিশ নাম। বাট তাহলে এখানে কোনটা আসছে? পটাশিয়াম যেটা আসছে, এই যে পটাশিয়াম যে মৌলটা, সেই মৌলের প্রতীকটা হচ্ছে ল্যাটিন ভাষা থেকে আসছে, যেটা ল্যাটিন কি বলতো? ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। একটু ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, তাহলে ক্যালিয়াম হচ্ছে এটা ল্যাটিন নাম। ওকে, আবার একই প্রশ্ন আবার আসছে আহ, বিভিন্ন বোর্ডে কিন্তু এই প্রশ্নগুলো ঘুরায় পেছে আসে। যদি আমরা একবার এই কোশ্চেনগুলো একটু আয়ত্ত করতে পারি, আমার কাছে মনে হয় তাহলে আমি যে কোনো কোশ্চেন করুক না কেন, এর বাইরে কোশ্চেন করার কোনো সুযোগ নাই, এখান থেকে কোশ্চেন করা হবে। নিচের কোনটি অ্যান্টিমনি লেটির নাম? তো অ্যান্টিমনি কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, তাই না? আচ্ছা, এরপরে আসছে কি সোডিয়াম লেটির নাম, এটা পড়ে আসছে আমরা। তারপরে টিনের প্রতীক পড়ে আসছি, টাংস্টেনের প্রতীক পড়ে সবগুলো বোর্ডে কিন্তু প্রচুর অ্যান্টিমনিতে অনেকবার অনেকবার কিন্তু আসছে। এরপর আমরা চলে যাবো একবার 22 নাম্বারে। তোমরা আস্তে আস্তে এইগুলো মানে পজ দিয়ে দিয়ে কারেকশন করে নিবা, তাহলে কি হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবা। জাস্ট আমি কিন্তু একবার সবগুলো দেখাই দিছি, তাই না? এর সবগুলো লিখে দিছি। তোমরা এইটা চাইলে তোমরা 3 থেকে 4 বার লেখবা, যত বেশি লেখবা তত বেশি তোমাদের প্র্যাকটিস হবে, মনে থাকবে, তোমরা এই কোশ্চেনটা সহজে আনসার করতে পারবা। এরপরে যেটা আছে পসপোনিয়াম, ফসফেটের সংকেত কোনটা? তো পসপোনিয়াম ফসফেটের সংকেত, ঠিক আছে, পসপোনিয়াম ফসফেটের সংকেত। এখন এখানে যে ব্যাপারটা দাঁড়াইলো, তো পসপোনিয়াম ফসফেট, আমি যদি ফসফেটের কথা বলি, ফসফেট হলো PO4 আর ফসফিনের হচ্ছে PH, তাহলে পসপোনিয়াম ফসফেটের প্রতীকটা হবে কোনটা? তো এখানে গত ক্লাসে আমি বলছিলাম যে যখন আমি মানে যোগ লিখবো বা সংকেত লিখবো, তখন অবশ্যই যোজনীগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ যোজনীগুলো কি করতে হবে? বিপরীত পাশে বসাতে হবে, তাই না? বিপরীত পাশে বসাতে হবে। এখন দেখি আমরা একটা বিষয় এখানে ছিল, আমি একটু নিচে দিই। তাহলে পসপেনিয়াম ফসফেট, তাই না? পসপেনিয়াম ফসফেট, এটা প্রতীকটা হবে, দেখো পসপিনের প্রতীক হচ্ছে কত, মানে যোজনী হচ্ছে পসপিনের যোজনী হচ্ছে 1, 5 আর মানে কত হবে 4, তাহলে 1 মাইনাস করলে 1 হচ্ছে। আর ফসফেটের যোজনী কত? ফসফেটের হচ্ছে কত 3। তো এই 3 কিন্তু কোথায় বসবে? এই যে এখানে 3 বসবে, কারণ আমরা জানি যোজনীগুলো বিপরীত পাশে বসে। আর এর যে 1, এই 1 কিন্তু এখানে দিলে চলবে, না দিলে চলবে, দিলে ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? তারপরে যে কোশ্চেনটা আসছে আমি দেখি এরপরে কোশ্চেনটা কি। এরপরে কোশ্চেনটা হচ্ছে ওজনের সংকেত কোনটা? একটা বিষয় দেখো, আমরা যদি অক্সিজেন গ্যাস বলি তাহলে কিন্তু 2 হবে অক্সিজেন গ্যাস বললে, আর যদি জার্মান অক্সিজেন বলি তাহলে শুধুমাত্র একটা অক্সিজেন পরমাণু হবে। সবগুলো একটু ভালো করে দেখে রাখো। আর যদি ওজনের সংকেত বলা হয়, অন্য সংকেত বলে, তাহলে O3 হবে। তাহলে অক্সিজেন গ্যাস যদি হয়ে থাকে তাহলে কি হবে? O2 হবে। আর জার্মান অক্সিজেন হলে এটা কিন্তু জার্মান অক্সিজেন, যাই একটু ডিস্টার্ব করতেছে লেখাটা আমার, একটু ডিস্টার্ব, হ্যাঁ, জায়মান অক্সিজেন আমি লিখে দিলাম, জায়মান অক্সিজেন। ওকে, জায়মান অক্সিজেন থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এরকম ভাবে একটা অক্সিজেন পরমাণু লিখবো, এর নাম হচ্ছে জায়মান অক্সিজেন, ঠিক আছে? আর অক্সিজেন যদি গ্যাস বলে তো O2 হবে, আর যদি ওজন গ্যাস বলা হয় তাহলে কি বলবো? O3 হবে। এরপরে 23 নাম্বার যে ম্যাথটা মানে যে কোশ্চেনটা আসছে সেটা হলো, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু বোর্ড থেকে আসছে, তুমি যদি একটু একটু করে ব্যাখ্যা দিয়ে দিয়ে পড়তে পারো, আমার মনে হয় তোমার এমসিকিউ তুমি এই অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ আসে সবগুলো তুমি আনসার করতে পারবে। একটি ইলেকট্রনের ভর কত হবে? এখন যে ব্যাপারটা আমার মানে মাথায় আসে বা কনফিউশন করে সেটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর, এইটা দেখো 9.11 10⁻⁻28 গ্রাম কিন্তু। ওকে, 8 গ্রাম। একটা বিষয় আমি তোমাকে বলি, ইলেকট্রনের যে ব্যাপারটা দ্বারা, ইলেকট্রনের ভর যদি হয়ে থাকে, ইলেকট্রনের ভর যদি হয়ে থাকে তাহলে ইলেকট্রনের ভর এটা হবে কত? 9.11 10⁻⁻⁻28 গ্রাম কিন্তু হয়। আবার যদি আমি এটা কেজিতে কনভার্ট করি তাহলে কত আসে? 9.11
10 টু দি পাওয়ার মাইনাস কত 31 কেজি। ওকে, এরকমভাবে কিন্তু কোশ্চেনটা করতে পারে। তো যেহেতু মনে হয় সম্ভবত 1 গ্রাম দেওয়া আছে, তাই আমি কেজিতে দেওয়া নাই, বিধায় আমি করলাম না। প্রকৃত আদান, একটা ইলেকট্রনের যা আছে তত্ত্ব, আদানটা হচ্ছে 19 কুলম। হ্যাঁ, এটাও কিন্তু মানে এটা কিন্তু এটা হবে কি আদানটা হবে -19 কুলম, তাহলে 1.6, এখানে যে মিসিংটা আছে 19 -19 কুলম। ভালো করে খেয়াল করে তারপরে এমসিকিউ আনসার করার চেষ্টা করবো, ঠিক আছে? কারণ একবার যদি বৃত্ত বড় করে ফেলো, নেক্সট বার কিন্তু এর সুযোগ নাই যে এটাকে মুছিয়ে তারপর তুমি নতুন করে আবার সংশোধন করার জন্য। সো একটু ঠান্ডা মাথায় দেখে দেখে কাজটা করার চেষ্টা করবা, ঠিক আছে? তো 19 দেখো এখানে শুধু মাইনাস নাই, তুমি হয়তো কনফিউশন করে ফেলবা যে আসলে এটাই হবে, বাট এটা হবে না, কারণ এখানে থাকলে একটা মাইনাস হইতে হবে, তাই না? আরেকটা বিষয় হচ্ছে যে বর প্রোটনের তুলনায় 1840 গুণ কম বা হালকা। এই কথাটা কিন্তু আমরা বই থেকে পড়ে আসছি যে একটা ইলেকট্রনের বর একটা প্রোটনের বরের তুলনায় 1840 গুণ হালকা। এই ব্যাপারটা কি বোঝায়? তুমি যদি একটা প্রোটনকে 1840টা ভাগ করো, কটা ভাগ করবা? 1840টা ভাগ করবা, তাহলে একটা ভাগের সমান হবে একটা ইলেকট্রনের বরের সমান। এটা বলা হয়েছে যে ইলেকট্রনের বরটা প্রোটনের বরের তুলনায় 1840 গুণ হালকা বা কম। তার মানে রাইট কোনটা হবে? এই প্রথম রাইট, আবার 3 নাম্বার রাইট, তাহলে কোনটা হচ্ছে? এই যে খ নাম্বার রাইট। ওকে, সবগুলো ঠান্ডা মাথায় দেখে দেখে ভিডিও পজ দিয়ে দিয়ে তুমি কারেকশন করে নেবা। আদান শূন্য কণিকা, আদান হচ্ছে কি শূন্য কণিকা। এই ব্যাপারটা কি মানে কার শূন্য? আদানটা কার শূন্য? দেখো ইলেকট্রনের আদান কিন্তু ঋণাত্মক, তো শূন্য না, ঋণাত্মক, বা এই জন্য আমরা ই মাইনাস দিই। ওকে, এর একটা মানে এর একটা চার্জ আছে 1.6 10 টু দি পাওয়ার -19 কুলম। প্রোটন হচ্ছে প্লাস, এই জন্য পি প্লাস দিই, আদান আছে, শূন্য না। কিন্তু নিউট্রনের কোনো আদান নাই, নিরপেক্ষ। নিউট্রন বলতে কি বোঝায়? নিউট্রাল। নিউট্রাল বলতে নিরপেক্ষ। সো তাহলে কি হবে? 24 নম্বর আনসারটা কি হবে? এক, খ। কেন? কারণ আমরা জানি আদান শূন্য কণিকা হচ্ছে কার? এটা যে কণিকা কেন বলছি তোমার, এই যে ইলেকট্রন, প্রোটন, এই যে নিউট্রন, এরা কিন্তু কণিকা, মৌলিক কণিকা, এটা পরমাণুর মৌলিক কণিকা। তোমাকে যদি বলা হয় পরমাণু মৌলিক কণিকা কয়টা? 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে না? বা মৌলিক কণিকা কোনগুলো, বা নিচের কোনটা, প্রশ্ন করতে পারে। তো তুই মৌলিক কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনকে পরমাণুর মৌলিক কণিকা বলা হয়। ওকে, 25 নম্বরটা কি আসছে? ইলেকট্রনের প্রকৃত আদান কোনটা? প্রকৃত আদান কোনটা? এখন প্রকৃত আদান দেখো, এই যে 19 কুলম, এখানে কিন্তু এই যে মাইনাস আছে, এইখানে একটা বিষয় দেখো যে প্রকৃত আদানটা হচ্ছে, তো প্রোটনে যদি আমরা বলি, প্রোটনে হচ্ছে +1.6 10 টু দি পাওয়ার -19 কুলম। এটা হচ্ছে প্লাস প্রোটনের আদান, তাই না? কুলম। আর ইলেকট্রনের আদান হচ্ছে কি হবে? -1.6 10 টু দি পাওয়ার -19 কুলম। একটা বিষয় হচ্ছে কি জানো, একটা বিষয় হচ্ছে যে প্রোটনের আদান আর ইলেকট্রনের আদান কিন্তু সমান, বাট দুটার মধ্যে পার্থক্যটা হচ্ছে প্রোটন হবে প্লাস আদান আর ইলেকট্রন হবে কি মাইনাস আদান। এই ব্যাপারটাই পার্থক্য। তো 26 নাম্বারটা কি? তো এর উত্তরটা কোনটা আসবে? গ উত্তর আসবে কিন্তু। নিউটনের প্রকৃত বর কোনটা? প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমি দেখা দিচ্ছি, হ্যাঁ? তো নিউটনের প্রকৃত বর কোনটা হবে? তো নিউটনের বর হচ্ছে একটু প্রোটনের বরের তুলনায় একটু বড়, মানে একটু হালকা বেশি, খুব বেশি মানে বর বেশি না এরকম না, একটু হালকা বেশি। তার মানে কেমন? এই যে তোমার 1.67, আমি কিন্তু এটা কিন্তু আনসার দেই নাই, আনসারে মার্ক করি নাই, একটু ভালো করে খেয়াল রাখবা। এটা কিন্তু আনসার মার্ক করি নাই। 1.673 10 টু দি পাওয়ার -24 গ্রাম, এটা হচ্ছে প্রোটনের বর। একটা প্রোটনের বর হচ্ছে 1.673 10 টু দি পাওয়ার 20 - 4 গ্রাম। আমি এটা কেন প্রোটন লিখছি? যাতে ব্যাপারটা ক্লিয়ার থাকে, যাতে তুমি মানে একটু দেখে শুনে কাজটা করতে পারো। আর প্রথমটা কার বলো তো? যদি গ্রাম হয়ে থাকে, এটা হবে কি ইলেকট্রনের বর কিন্তু। এরপরেরটা দেখো, এরপরেরটা হচ্ছে নিউটনের বর, মানে প্রোটনের ছিল 1.673, আর এখানে হবে 1.675, এই যে মানে 5 এইটুক বেশি। ওকে, আর এটা কিন্তু আদান, এটা কিন্তু আদান কিন্তু, এটা হচ্ছে আদান। এইগুলো তুমি পাশে একটু ভালো করে দেখবা, হ্যাঁ, মানে মিসিং না করার জন্য ভালো করে দেখে তারপরে আনসারটা করবা। কোন মৌলের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে আমরা দেখি, আমরা আনসারটা করে ফেলি। এটা দেখো, জাস্ট অক্সিজেন যদি পরমাণু বলি,
তাহলে অক্সিজেন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে কত 16, ভর সংখ্যা কত 16, আর প্রোটন সংখ্যা কত 8। ঠিক আছে, তাহলে বলছে ইলেকট্রন সমান, তাহলে আমরা জানি একটা পরমাণু, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা কি বলতো পারমাণবিক সংখ্যা। আমরা জানি কোন পরমাণুর প্রোটন সংখ্যা কি বলা হয়, পারমাণবিক সংখ্যা বলা হয়, যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, বা এটা কিন্তু আবার প্রোটন সংখ্যা একই। তো আমি জানি যে আমরা জানি যে একটা পরমাণুর যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো কি থাকবে, ইলেকট্রন থাকবে। ওকে, তাহলে দেখো এইখানে ইলেকট্রন কয়টা, 8টা, এখানে প্রোটন কয়টা, 8টা, এখানে পারমাণবিক সংখ্যা কত, 8। ওকে, তাহলে প্রশ্ন করছে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো নিউটন কেমনে বের করবো আমি, এটা কিন্তু ভর সংখ্যা, তাই না, এটা কিন্তু ভর সংখ্যা। এই ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দিই আমি, তাহলে কি সংখ্যা পাই বলতো, নিউটন সংখ্যা। ভর সংখ্যা থেকে যদি আমি প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে কি পাবো, নিউটন সংখ্যা পাবো। তো ভর সংখ্যা কত আছে 16, তো 16 থেকে যদি আমি 8 নিউটন প্রোটন সংখ্যা আছে কত বাদ দিলে আসে 8 আসে। ওকে, তাহলে নিউটন সংখ্যা তো আসছে 8 কিন্তু আসছে। তাহলে প্রোটন, ইলেকট্রন, নিউটন হচ্ছে কার সমান, এটা হচ্ছে নিউটনের মানে অক্সিজেনের। আবার একটা কোশ্চেন করছে দেখো, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু বোর্ডে কিন্তু আসছে, তারা প্রত্যেকটা কোশ্চেনে বোর্ডে কিন্তু আসছে। এরপরে কোশ্চেনটা হচ্ছে কি গুণবলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা, আগের প্রশ্নটাই শুধুমাত্র মৌলগুলো চেঞ্জ করা আছে। তুমি বেশ কয়েকটা বলে প্র্যাকটিস করবা, তুমি দেখবা, তুমি পজিশন সারণীতে যখন যাবা বা মিনিমাম 20টা বা 30টা বলে দেখবা যে কার কার প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সমান। এই কোশ্চেনটা করা মানে এই কোশ্চেনটা সেম যে তোমার পরীক্ষা আবার রিপিট করবে ব্যাপারটা এরকম না, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার এই কোশ্চেনের ধারাবাহিকতায় একটা কোশ্চেন করা হবে। এখানে সোডিয়াম আছে, এখানে হয়তো মানে অন্য একটা পরমাণু দিতে পারে, মানে এই কাজটাই করবে আর কোনো কিছু না, মানে অন্য কিছু জায়গাতে প্রশ্ন আনবে না, এই প্রশ্নটাকে কাস্টমাইজ করবে। ওকে, তাহলে আমি যদি বলি সোডিয়ামের কত, সোডিয়ামে দেখি আমরা, সোডিয়ামে যদি দেখি তাহলে 23 হচ্ছে তার ভর সংখ্যা, আর 11 হচ্ছে কি প্রোটন সংখ্যা। তাহলে 23 থেকে 11 বাদ দিলে কত হয়, 23 থেকে 11 বাদ দিলে হচ্ছে কত, 12। এই 12 হচ্ছে নিউটন সংখ্যা, জাস্ট আমি আগেরটা করাইছি, তুমি এটা দেখে বুঝতে পারতেছ। পটাশিয়ামের কত 39, 39 হচ্ছে তার কি সংখ্যা বলতো, ভর সংখ্যা, তাই না। আর হচ্ছে তোমার কি, আর হচ্ছে তোমার 19 হচ্ছে কি তোমার ইলেকট্রন প্রোটন সংখ্যা বা পরমাণু সংখ্যা, তাহলে কত 20 হয় না। ক্যালসিয়ামে দেখো 40, কিন্তু ক্যালসিয়াম যদি আমি এখানে লিখি ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে 40 তার ভর সংখ্যা, 20 হলো তার কি প্রোটন সংখ্যা। এখন 20, 40 থেকে 20 মাইনাস করলে অর্থাৎ ভর সংখ্যা থেকে তুমি যদি প্রোটন সংখ্যা বাদ দাও তাহলে কি পাবে বলতো, নিউটন সংখ্যা পাইবা। তো নিউটন কত 20ই পাইছো তুমি, তাহলে এইটা রাইট, কিন্তু এটা রাইট। ওকে, এটা রাইট। আমি কিন্তু অনেকগুলো মার্ক করতেছি, তাই না, তো সবগুলো মার্ক কিন্তু হবে না। তুমি আমার ভাববে না যে, তোমরা আমার ভাববে না এটা হবে, ঠিক আছে, ভেবে নিবা রাইট ব্যাপারটা। তোমরা ভেবে নিবা কোনটা, যেটা আহ, আমি তো বুঝাই দিচ্ছি, জাস্ট এটা তোমরা আজ করবা। তো একটা ইলেকট্রন প্রকৃত ভর, আবার দেখো সেম আসছে, তো তুমি এটা চোখ বন্ধ করে মানে প্রত্যেকটা যদি দেখে দেখে দেখাবা যে এটা মানে ইলেকট্রনের ভর, এটা প্রোটনের ভর, এরকম ভাবে। এখন দেখো 23 নাম্বার যে কোশ্চেনটা আসছে, 30 তোমরা ওই যে 29 নম্বর পারবা, 23 নম্বর যে কোশ্চেনটা সেটা হলো 5টি প্রোটনের প্রকৃত ভর কত, 5টি প্রোটনের প্রকৃত ভর কত। এটা কিন্তু খুবই একটা জটিল বিষয় না, মানে একটা প্রোটনের ভর যদি, প্রকৃত ভর যদি কত হয়, একটা যদি তোমার প্রকৃত ভর হচ্ছে 1.673 10 টু দি পাওয়ার কত মাইনাস কত বলতো 24 গ্রাম। ওকে, এটা আমরা জানি কিন্তু বা আগে পড়ে আসছি। এমসিকিউ সলভ করলে কি হয়, তোমার সিকিউর জন্য অনেক হেল্প হয়, তোমার বেসিকটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়, আমি গত ক্লাসে তোমাদেরকে বলছি। তারপর দেখো, সুতরাং তাহলে কয়টা বলছে, 5টা প্রকৃত ভর, মানে প্রোটনের ভর হবে কত, প্রকৃত ভর কত হবে। তো 5টা প্রোটনের প্রকৃত ভর হচ্ছে 1.673 10 টু দি পাওয়ার মাইনাস কত 24 গ্রাম, মাল্টিপ্লাই কত হবে 5 হবে। তো এখানে গুণটা আমি যদি করি তাহলে গুণটা কত আসছে একটু দেখি, ক্যালকুলেটর চাপ দিয়ে। 1.673 ইন্টু কত -24 গুণ কত 5। ওকে, তাহলে 8.36, 8 পয়েন্ট কত 3, 8.365, 8.365 10 ইনভার্স কত 10 ইনভার্স 24 গ্রাম, ঠিক আছে, 10 ইনভার্স 24 গ্রাম। তাহলে 8.36, হ্যাঁ 36 10, তাহলে দেখি 36 8.3 দুইটাই মিলছে, বাট 24 বা 24 এটাতে আছে, তার মানে উত্তর হবে কোনটা, খ উত্তর হবে, তাই না। এরপর যে কোশ্চেনটা আসছে, নিউটনের প্রকৃত বল কোনটা, জাস্ট এটা আমরা আগেই পড়ে আসছি। এখন দেখো, মানে কোন মৌলের পরমাণুতে নিউট্রন নাই, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা
মানে ক্রিটিক্যাল বলতে পারো। দেখো একটা জিনিস, আমরা যদি হাইড্রোজেন 3টা আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়, তাই না? একটা হলো হাইড্রোজেন বর সংখ্যা 1, যদিও আমরা আইসোটোপের কোশ্চেন সামনে থেকে সলভ করব, তারপর করে দিলাম এখানে। তো 2 1, তারপর কত আসছে 3 1। ওকে, তো বর সংখ্যা কি থাকবে? ভিন্ন থাকবে। আর প্রোটন সংখ্যা কি থাকবে? সমান থাকবে। আমি যেগুলো যে কার্সার দিয়ে মার্ক করতেছি এগুলো হচ্ছে প্রোটন সংখ্যা, আর এগুলো হচ্ছে বর সংখ্যা। আমি ডিটেলস বুঝাবো আইসোটোপ জিনিসটা নিয়ে একটু পরবর্তী ক্লাসে। এখানে দেখো যে হাইড্রোজেনের এই এক থেকে যদি আমরা এই এক বাদ দিই তাহলে মাইনাস করে কত শূন্য হয়, অর্থাৎ শূন্য বা নিউটন নাই, একই কথা তো নাকি, তাহলে তো হবে এটা। হিলিয়ামের কত বর সংখ্যা কত? 4, আর হিলিয়ামের বর সংখ্যা কত হলো 4, 4 বর সংখ্যা, আর 2 হচ্ছে কি প্রোটন সংখ্যা, মাইনাস করলে 2 কিন্তু নিউটন সংখ্যা পাওয়া যায়, তার মানে এটা হবে না। ওকে, তো আমি রাইট দেখাইছি এটা, কিন্তু তার বাকিগুলো দেখাচ্ছি। বেরিলিয়াম একই রকম ভাবে, লিথিয়াম একই রকম ভাবে, তুমি দেখে নেবে একবার করে। এখানে দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন আরেকটা চলে আসছে, লিথিয়াম প্লাস। দেখো এখন এই যে লিথিয়াম প্লাস, লিথিয়াম 7 হচ্ছে কি বলতো বর সংখ্যা, আর 3 হচ্ছে কি তার প্রোটন সংখ্যা বা পরমাণু সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা। তো এখানে আমরা একটা প্লাস দিলাম। একটা প্লাস বলতে পরমাণুর মাথায় যখন একটা প্লাস দেওয়া হয় আমরা কি বুঝিতে, একটা ইলেকট্রন সে কি করছে? ত্যাগ করে দিছে। একটা ইলেকট্রন সে কি করছে? ত্যাগ করছে। যখন একটা পরমাণু দেখি তার মাথায় প্লাস থাকে তখন সে কি করে? ইলেকট্রন ত্যাগ করেছে। এখন তুই বলো লিথিয়ামে ইলেকট্রন ছিল কয়টা? ছিল 3টা, কিন্তু ত্যাগ করছে কয়টা? একটা। তাহলে আছে কয়টা? বলো 2টা আছে কিন্তু। আর বর্ষাঙ্গত হবে, তাহলে বর্ষাঙ্গ হবে 7, এই যে বর্ষাঙ্গটা। আর যদি বলি আমি প্রণসংখ্যা হবে, তো প্রণসংখ্যা হবে প্রণসংখ্যা অথবা কি পারমাণবিক সংখ্যা হবে কত? 3। ওকে, আর নিউটন সংখ্যা কত হবে? নিউটন সংখ্যা হবে 7 - 3 কত? 4 হবে। একটু এইগুলো তুই বেশ কয়েকটা প্র্যাকটিস করে রাখবা, যেমন অ্যালুমিনিয়াম 3+, খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেমন 27 বর সংখ্যা, আর হচ্ছে 13 কি প্রোটন সংখ্যা। এই সেম ভাবে ইলেকট্রন সংখ্যা কত, বর সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত, নিউটন সংখ্যা কত, সবগুলো কিন্তু বের করে রাখবা, ঠিক আছে? এরপরে দেখো আমাদের সেম ভাবে একটা জিনিস আসছে, সেটা হলো O2-, একদম সেম প্রোটন কত হবে। তো আমরা জানি O2- যেহেতু হয়ে থাকে, O2- যেতে, আচ্ছা আগেরটা কি ছিল? লিথিয়ামের নিউট্রন কত হবে? এই দেখো সবগুলো আছে। নিউট্রন কত হচ্ছে 4, রাইট। প্রোটন কত? 3, এটা ভুল কিন্তু। ইলেকট্রন কত? 2, এটা রাইট। তা রাইট কোনটা হবে? রাইট হবে 33 নম্বর। রাইট কোনটা হবে? ঘ নাম্বারটা। দেখো এই যে ঘ নাম্বারটা 1 ও 3। ওকে, 34 নাম্বারটা কি আছে তাহলে? 34 হচ্ছে O2-, তাই না? O2-, এখানে হচ্ছে 16 বর সংখ্যা, 8 হচ্ছে কি প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা। ইলেকট্রন থাকার কথা ছিল 8টা, বাট ইলেকট্রন 8টা থাকবে না। কেন থাকবে না 8টা? কারণ 2টা সে গ্রহণ করেছে। আমরা জানি যে একটা পরমাণুর মাথায় যদি 2- থাকে বা মাইনাস থাকে, মাইনাস থাকা মানে সে ইলেকট্রন গ্রহণ করেছে। যত মাইনাস থাকবে তত গ্রহণ করছে। এখন 2- বলতে 2টা ইলেকট্রন গ্রহণ করছে। তো ছিল কটা আগে? 8টা। এরপর আরো কটা গ্রহণ করছে? 2টা। কটা হলো বলো তো? 10টা হলো, তাই না? 10টা হয়ে গেছে কিন্তু। বর্ষাগত হয়েছে সেম ভাবে আগের প্রশ্নগুলো। তো 2-3টা প্র্যাকটিস তোমাকে দিয়ে রাখছে কিন্তু। তারপরে কত আসছে? 8, আর প্রশ্নগত হবে 8। ওকে, এরকম ভাবে আমরা সলভ করতে পারি। তাহলে উত্তর কি আসবে? 10 কিন্তু। উত্তর কি আসবে? এটা 10, মানে পুরো সংখ্যা না, সরি, এটা হবে তোমার অক্সিজেনের ছিল 8 16, তাই 2টা গ্রহণ করছে 10, তাই না? 2টা গ্রহণ করছে কত? 10। আচ্ছা, 10 হবে না। এটা কেন 10 হবে না? এটা আমি ভুল করছি, এটা সরি। 10 হবে না, এখানে চাইছে কিন্তু প্রোটন সংখ্যা চাইছে। এখানে চাইছে কিন্তু কি সংখ্যা? প্রোটন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা চাই না। ইলেকট্রন 10, প্রোটন কিন্তু 8, তারপরে এটা আনসার। দেখছো, কোশ্চেনটা একটু ঘুরাই দিচ্ছে। এবার আমাদের হয়তো একবারে করি যে যেহেতু 2- দেওয়া আছে, সম্ভবত চাইতে পারে ইলেকট্রন সংখ্যা। এই দৃষ্টিকোণ থেকে কিন্তু একদম মানে যে বেশি প্র্যাকটিস করতে করতে পরে যেমন সব ইজি পারি, এক একটা ভাবে দেখানো হয় যে কোনো কিছু না দেখে শুনে, মানে এই মিসিংগুলো হয়, পরে আফসোস করি, জানতাম ভুল করে ফেলছি। একটি মৌল ডি, যার প্রোটন সংখ্যা 17, নিউট্রন সংখ্যা 18, তাহলে বর সংখ্যা কত হবে? 35, তাই না? 18×35, এইটা আমি চিন্তা করতেছি। ওকে, 35, ঠিক আছে, 35। আর 35 2টা আছে কিন্তু। তাহলে আমরা দেখি এটা হবে না। কেন এটা হবে না? কারণ এখানে কিন্তু বলা আছে যে নিউটন সংখ্যা 18। তো নিউটন সংখ্যা কিন্তু এরকম থাকে না। যদি আমি দেখাই তোমাকে যে ডি যদি হয়ে থাকে, এটা বর সংখ্যা 35 হবে। এই প্রোটন সংখ্যার যোগফল, মানে প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যার যোগফলকে বর সংখ্যা বলা হয়। আর এই যে প্রোটন সংখ্যা মানে যে পরমাণু সংখ্যা, যেটা নিচে থাকবে, তাই না? এরকম ভাবে। তো উত্তর হবে কোনটা? এই যে এটা।
তো আজকে এই পর্যন্তই, বাকি কোশ্চেনগুলো আমরা নেক্সটে সলভ করব। এ পর্যন্ত তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে রাখবা, বেশ কয়েকবার দেখার চেষ্টা করবো, যাতে এই কোশ্চেনগুলো থেকেই কাস্টমাইজ করে কিন্তু পরীক্ষা কিন্তু আসবে। ধন্যবাদ সবাইকে।